How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English Teacher of Andharmani Secondary Girls School, Koso Bagirhat. Dear students, giving you thanks. I am going to start my today's online class for the students of class 10 from English second paper on voice sense. Today's class will be benefited for the students of class 6 to 9. So dear students, আমরা পূর্বের ক্লাসে ভয়েস সেন্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছিলাম। আজকের ক্লাসে আমরা মূল যে আলোচনা, রুল এবং প্র্যাকটিস সে বিষয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে দুইটি সেন্টেন্স লিখছি, লক্ষ্য করুন। Between these two sentences, we can see the first sentence holds subject water, the second sentence we. তো প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে ওয়াটার। প্রথম বাক্যের সাবজেক্টের স্থানে কি রয়েছে? ওয়াটার। আর দ্বিতীয় যে বাক্যটি আছে লক্ষ্য করো, এখানে দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের স্থানে রয়েছে কি? উই। প্রথম বাক্যে ওয়াটার, দ্বিতীয় বাক্যে উই। এই দুইটি বাক্যে দুটো সাবজেক্টই কিন্তু সেন্টেন্সটাকে অর্থবহ করছে বা গঠন করছে। এখন আমরা ভয়েস সেন্সের প্রকার থেকে জানি যে ভয়েস সেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা কি প্যাসিভ। প্রথম প্রকারের নাম কি? অ্যাক্টিভ, আর দ্বিতীয় প্রকারের নাম প্যাসিভ। এখন অ্যাক্টিভ আর প্যাসিভ বলতে আমরা জেনেছি যে অ্যাক্টিভ বলতে বাক্যের ওই বাক্যকে বোঝায় যে বাক্যের সাবজেক্ট সক্রিয়ভাবে বা নিজে স্বাধীনভাবে ওই কাজটা সম্পাদন করার ক্ষমতা রাখে বা যোগ্যতা রাখে। আর প্যাসিভ কি বাক্য? যে বাক্যের গঠন এমনভাবে করা হবে বা বাক্যটি এমনভাবে সাজানো হবে যে বাক্যটি কাজ ওই বাক্যের সাবজেক্ট নিজে করতে পারবে না। কি বলছি? অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট কি নিজে কাজটা করবে, আর প্যাসিভ বাক্যে কি হবে? নিজে করতে পারবে না। তাহলে আমরা প্রথম চিহ্নিত করব এই দুটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটা করতে পারে আর কোন বাক্যের সাবজেক্ট ওই বাক্যের কাজটা নিজে স্বাধীনভাবে বা সক্রিয়ভাবে করতে পারে না। তো প্রথম বাক্যটা আছে ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়। এখন তোমরা বলো, যদি পানি দূষিত হয়, দূষণ কাজটা কি পানি নিজে করতে পারে? পানি নিজেকে নিজে দূষিত করতে পারে? পারে না। তাহলে এই বাক্যটা কেমন বাক্য? প্যাসিভ বাক্য। কেমন বাক্য? প্যাসিভ। কারণ হচ্ছে ও সক্রিয় নয়, ও নিষ্ক্রিয়। এখানে যে ওয়াটার ইজ পলিউটেড, তখন কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে পানিকে কে দূষিত করে, তাই না? পানি দূষিত হয়, তখন আমরা প্রশ্ন করতে পারি না, বা আমাদের মনে প্রশ্ন চলে আসে যে পানি কিভাবে দূষিত হয় বা কে দূষিত করে, তাই না? এখানে কিন্তু উজ্জ থাকে সবসময়, ওয়াটার ইজ পলিউটেড বাই। এখন ওই পানিটা দূষণ করতে পারে এমন কোনো যোগ্যতা সম্পন্ন বা এমন যোগ্য কোনো বিষয় এখানে আসবে অবজেক্টে। পিপল হতে পারে, ম্যান হতে পারে, উই হতে পারে। সাধারণত এই তিনটি আমরা বলে থাকি। ওয়াটার ইজ পলিউটেড বাই পিপল, বাই ম্যান, বাই আস। তুমি যে কোনোটা দিলেই হবে, এখানে পিপল দিলে হবে যদি উল্লেখ না থাকে। এর যে কোনো একটা উপযুক্ত অবজেক্ট যে পানিকে দূষণ করতে পারে। আর দ্বিতীয় বাক্যটি দেখতে পাচ্ছি উই পলিউট ওয়াটার, আমরা পানি দূষণ করি। পানি দূষণ আমরা করি, এখানে কারো সহযোগিতা লাগে? লাগে না। তাহলে এই বাক্যটা কি? অ্যাক্টিভ বাক্য। এটা কি বাক্য? অ্যাক্টিভ বাক্য। আর এইটা হচ্ছে কি বাক্য? প্যাসিভ বাক্য। তো আমরা অ্যাক্টিভ বাক্য এবং প্যাসিভ বাক্যের কি একটা ধারণা পেলাম। তো আমরা সহজে কি বুঝলাম? অর্থগতভাবে বুঝবো যে বাক্যের যে কাজ সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে করতে পারবে সে হচ্ছে কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ কি? সক্রিয়। যেমন মোবাইলে চার্জারের নাম আছে না অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থে চার্জ
বিদ্যুৎ থেকে নিজে সরবরাহ করে মোবাইল, ও সক্রিয়, এজন্য ওটা অ্যাক্টিভ। আর প্যাসিভ কি, বাক্যের কাজটা ওই সাবজেক্ট অন্যের সহযোগিতা ছাড়া করতে পারবে না, তারপরে ওকে সাবজেক্ট স্থানে বসানো হবে, সেইটা হচ্ছে কি প্যাসিভ। তো আমরা অ্যাক্টিভ প্যাসিভ জানলাম, এখন জানতে হবে আমাদের গঠন। কি জানতে হবে? গঠন। তো গঠন আমরা সাধারণত হ্যাঁ বোধক বাক্যের গঠন আমরা জানবো, অ্যাসার্টিভ বাক্যের গঠন জানবো, এর পরবর্তী ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন জানতে হবে। তো আমরা একটা উদাহরণ করব, এরপরে আমরা রুলগুলো লিখব। মেক ইট প্যাসিভ লেখা থাকবে, আমি সংক্ষেপে প্যাসিভ লিখলাম। দেখো এখানে আছে কি, আই প্লে ফুটবল ডেইলি, আমি দৈনিক ফুটবল খেলি, ফুটবল খেলা করি। এখন এখানে খেয়াল করো, আমি যদি ফুটবল খেলি বা তোমরা যদি ফুটবল খেলো, এখানে কি কারো সহযোগিতা লাগে? ফুটবল খেলা, খেলা কাজটা সংগঠিত হতে, ফুটবল খেলা কথাটা খেয়াল করো। আবার বলবো স্যার খেলা করতে গেলে তো ফুটবল লাগতেছে, ফুটবলের সহযোগিতা লাগতেছে, কথাটা কিন্তু তা বলিনি। ফুটবল খেলা যে কাজটা, আমার কাজ কোনটা? ফুটবল খেলা, খেলাটা কিন্তু আমার কাজ না, ফুটবল খেলাটা আমার কাজ। এখন ফুটবল খেলাটা যদি আমি নিজে করি, তখন কারো সহযোগিতা লাগে? লাগে না। তাহলে এই বাক্যটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। আমরা প্যাসিভে করব। প্যাসিভে করার আগে রুল লেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা রুল জানবো, এই বাক্যটাকে উত্তর করব। লেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, আমি সংক্ষেপে লিখছি অ্যাক্টিভ টু প্যাসিভ। তোমরা লিখবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আমরা এক একটা রুল লিখব, এই সেন্টেন্সটাকে সেইভাবে পরিবর্তন করব। লিখছো রুল নাম্বার 1, এক নম্বর দিয়ে লেখো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট। এখন একটু খেয়াল করো, লেখাটা বন্ধ করো সবাই। এখন এই বাক্যে আমরা কয়েকটা জিনিসের সাথে পরিচিত হব। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। অ্যাট লিস্ট এই 4টা বিষয়ের সাথে, কমপক্ষে 4টা বিষয়ের সাথে পরিচিত হতে হবে। এখন আমরা জানি যে কোনো বাক্যে যদি সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব মোট কয়টা? 24টা। কয়টা আছে না? অ্যাম, ইজ, আর, প্রাইমারি অক্সিলারি 11টা আর মোডাল অক্সিলারি 13টা। এই যে মোট 24টা অপারেটর আছে। এই 24টা অপারেটরের কোনো না কোনো অপারেটর সেন্টেন্সে উল্লেখ থাকবে। কি বলছি? 24টা অপারেটরের কোনো না কোনো অপারেটর সেন্টেন্সে উল্লেখ থাকবে। যদি উল্লেখ না থাকে তখন বুঝে নেবা ওইখানে হয় ডু, নয় ডাজ, নয় ডিড আছে। কি বলছি? ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ থাকবে উল্লেখ, গোপনে লুকানো থাকবে। এটা স্পাই অক্সিলারি ভার্ব, মানে গুপ্ত সাহায্যকারী ভার্ব বলা হয়। আর অথবা ডিড থাকবে, অথবা কি থাকবে? ডিড থাকবে। পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় বাক্যটি, তাহলে এখানে উজ্জ্ব থাকবে কি? ডিড। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে থাকবে ডু অথবা ডাজ। এই বাক্যে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? উল্লেখ নেই। তাহলে আমরা এখানে কি ধরে নেব? ডু। কি ধরে নেব? ডু। এখানে সাবজেক্ট কে? আই, ভার্ব কে? প্লে, অবজেক্ট কে? ফুটবল। বাকি রইল কি? ডেইলি। ডেইলি আছে কি? প্রতিদিন। আমার খেলা কাজটা কম না হয় প্রতিদিন হয়, তাই খেলার দৈর্ঘ্য বুঝাচ্ছে না, অবস্থা বুঝাচ্ছে। তাহলে ওইটা কি? অ্যাডভার্ব। এটা কি স্যার? বলো। ডেইলি বানান কি একটা? হয়, DILY, ডেইলি। ডেইলি তো একটা। রেগুলারলি, ডেইলি, একটা। তো আমরা কি জানলাম? যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। এখানে একটা বাড়তি শব্দ অ্যাডভার্ব রয়েছে। তো অ্যাডভার্ব কয় জায়গা বসে? 5 জায়গা। বাক্যের শুরুতে, বাক্যের শেষে, মূল ভার্বের আগে, মূল ভার্বের পরে। কি বলছি? বাক্যের শুরুতে, বাক্যের শেষে, মূল ভার্বের আগে, মূল ভার্বের পরে। তাহলে কয়টা জায়গা হইলো? 4টা। বাক্যের শুরুতে, বাক্যের শেষে, মূল ভার্বের আগে, মূল ভার্বের পরে, এই পাইলাম 4টা জায়গা। বাকি হলো একটা, সেইটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝে। কি বলছি? সাহায্যকারী ভার্ব
আর মূল ভার্বের মাঝে, তার অর্থ হচ্ছে সেই মূল ভার্বের আগে, সেটা চলে আসে। এই পাঁচটা জায়গায়, তো এখানে কোথায় হইছে? শেষে। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের অ্যাডভার্ব আমরা একে শনাক্ত করেছি, বাক্যের যে কোনো একটা জায়গায় আমরা উত্তর বসাই দিলে হবে, পাঁচটা জায়গায়। তাহলে আমরা শুরুতেই লিখবো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, প্যাসিভ বাক্যের সাবজেক্ট হবে, তাই লিখবো অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, প্যাসিভ বাক্যের সাবজেক্ট হবে, প্যাসিভ বাক্যে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভ বাক্যে কি হবে? সাবজেক্ট হবে। সুন্দর করে তুলে হলো। এখন এই যে অ্যাক্টিভ বাক্য ছিল না প্রথমটা, যে আই প্লে ফুটবল, এই বাক্যটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। এই বাক্যের অবজেক্ট কি? ফুটবল। ফুটবল। ফুটবল যদি অবজেক্ট হয় তাহলে আমরা সমান চিহ্ন দিছি নিচে উত্তর, শুরুতেই কি দেব? ফুটবল। এটা কি ছোট হাতের নাকি বড় হাতের? বড় হাতের। তার দাও ফুটবল দিছি। এবার 2 নম্বর দিয়ে লেখো টেন্স হিসেবে সাহায্যকারী ভাব। টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব বসবে। এখন কোন প্রকার টেন্সে কোন সাহায্যকারী ভার্ব বসবে এটা আমরা ছক আকারে শিখব। আমরা আগে রুলটাকে বসাবো। তো টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব। এখন আমরা দেখো কোন টেন্সে কি বসবে, এরপরে আমরা রুলটাকে দেখি খাতে, এরপরে আমরা ছক আকারে পড়ব। 3 নম্বর দেখো, আমরা ফুটবল বসাইছি, এখানে সাহায্যকারী ভার্ব আগে আমরা বসাবো না, কারণ আমি কি বলছি কোন টেন্সে কি সেটা আগে ছক করে আমরা জানবো, তারপর আমরা উত্তরে বসাবো। 3 নম্বর লাগবে ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সংক্ষেপে কি লিখি আমরা? ভার্ব 3 প্লাস প্রিপজিশন। প্রিপজিশন এখানে কো বাই, টু, উইথ, এগুলো বাই বসে বেশিরভাগ জায়গা, ম্যাক্সিমাম জায়গা। টু বসে কে এন ও ডব্লিউ, নো যদি কোথাও ভার্ব আকারে বসে সেখানে টু বসে। কভার, ফিড, এইসব তরল এবং গ্যাস পদার্থের ক্ষেত্রে সাধারণত উইথ বসে। 4 নম্বর দিয়ে দেখো সাবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, প্যাসিভ বাক্যের অবজেক্ট হবে। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, প্যাসিভ বাক্যের অবজেক্ট হবে। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, প্যাসিভ বাক্যের অবজেক্ট হবে। সবাই লেখা হয়েছে? তো আমরা জানলাম কি, দেখো এখানে আমরা একটু লক্ষ্য করব। আমাদের এখানে জানলাম অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করার জন্য 4টা রুল আছে। কয়টা রুল? 4টা রুল। এখন এখানে কথা আছে অবজেক্ট যদি একজন হয়, সিঙ্গুলার অবজেক্ট হয়, একটা অবজেক্ট হয়, তখন এই নিয়ম। যদি অবজেক্ট 2টা হয় তখন কি হবে, তার জন্য আলাদা নিয়ম আছে। সেগুলো আমরা মৌখিকভাবে আলোচনা করব এবং প্র্যাকটিস করার সময় দেখাবো। তখন এখানে করব কি, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, এখানে যদি 2টা অবজেক্ট থাকে, কয়টা? যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসবা সাবজেক্ট আকারে, যে কোনো একটা। এখন বলবা যে স্যার কোনটা আনবো? কোনটা বলতে এখানে বুঝাচ্ছে যেটা প্রাণীবাচক। কোনটা? দুটো অবজেক্টের ভিতরে যদি একটা প্রাণীবাচক থাকে আর একটা বস্তুবাচক থাকে, তাহলে প্রাণীবাচকটা আগে আনা ছেড়ো, ভালো, আনতেই হবে, এমন কোনো মানে ধরাবাঁধা নিয়ম না, আনা ভালো। আর যদি দেখা যায় যে দুটোই অবজেক্ট বস্তুবাচক অথবা দুটোই প্রাণীবাচক, তো ওখান থেকে যে কোনো একটা আনতে হবে। আর একটা প্রাণীবাচক আর একটা বস্তুবাচক যদি থাকে,
সেই ক্ষেত্রে তোমরা কি করবা, যেটা প্রাণী আছে সেইটা আগে বসাবা। যেমন যদি বলা হি গিভ বা গেভ, হি গেভ অথবা হি গিভস, যা বলো, হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। হি গেভ মি এ বুক, তাহলে এ বুক অবজেক্ট, মি অবজেক্ট, এখানে মিটাকে প্রথম আনা ভালো, ঠিক আছে। তো ওটা আমরা আলোচনা করবো পরবর্তীতে। এখন এইখানে যেটা আলোচনা সেটা হচ্ছে, দেখো একটা অবজেক্ট যদি থাকে, সেই বাক্যের গঠন হচ্ছে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট প্যাসিভে কি হবে, সাবজেক্ট হবে। এখানে কি হবে, সাবজেক্ট হবে। তো এখানে অবজেক্ট কি আছে, ফুটবল, কি আছে, ফুটবল। তাহলে আমরা শুরুতে কি বসাবো, ফুটবলে বলাতে দিন ফুটবল। 2 নম্বর রুলে কি আছে, টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব কি বসবে, টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব বসবে। তা আমাদের এই ক্লাসটা 3টে আমরা পার্ট করব। 1 নম্বরের পার্ট হচ্ছে শুধু রুল নিয়ে আলোচনা, 2 নম্বরের পার্ট হচ্ছে রুলের ভিতরে কি কি আসবে। এখানে আমাদের টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব কি বসবে আমাদের জানা দরকার আছে, সেটা আমাদের এখন লিখে ফেলতে হবে। এই দেখো, ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, সংক্ষেপে লিখছি, আর পারফেক্ট টেন্স। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, এটা হচ্ছে ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসবে, am is are, কি বসবে, am is are। এর কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে am অথবা is অথবা are, এর যে কোনো একটা এর সাথে being আসবে, কি আসবে, being। আর প্রেজেন্ট পারফেক্ট আসবে have অথবা has been, এটা কিন্তু being। এখানে আমরা অবজেক্ট দিয়ে দেখি সেটা ভালো হবে, এই যে কোনো একটা আসবে তার সাথে being আসবে। আর পারফেক্টলি আসবে কি, have অথবা has been। খেয়াল করো, পাস্ট ইনডেফিনিটে কি আসবে, was were, এরই পাস্ট ফর্ম আসে সহজ করে, was অথবা were। এখানে কি আসবে, was অথবা were been। আর এখানে বসবে এদের পাস্ট টেন্স কি, have, এদের পাস্ট টেন্স কি, had been। আর ফিউচার টেন্সে, ফিউচার ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব shall be অথবা will be। shall অথবা will, be, been। আর এসে shall have, will have, এর সাথে be। এর খাতায় তুলে ফেলো। লেখা বোঝা যায় স্পষ্ট? দেখো তাহলে আমরা জানলাম কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বলবে, am is are। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট না হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে কি বসতো, am অথবা is অথবা are being। যদি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো তাহলে have অথবা has been বসতো, ঠিক আছে। যদি বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে was are বলবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে was অথবা are been, পাস্ট পারফেক্ট টেন্স হলে had been। বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স হলে shall অথবা will be, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে shall অথবা will be being। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে যা বসবে কন্টিনিউয়াস ওর সাথে being যুক্ত হবে, কি, being। আর পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব যা আছে প্যাসিভ বাক্যে তার সাথে কি যুক্ত হবে, being, কি, বি ডাবল ই এর বিন, এতটুকু শুধু পার্থক্য। এখন দেখো আমরা আই পেলে ফুটবল, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ইনডেফিনিট নাকি পাস্ট ইনডেফিনিট, কোন প্রকারে আছে, আই পেলে ফুটবল।
Present indefinite. ইনডেফিনিট টেন্স, ধন্যবাদ। তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসবে? Am is am is হবে প্রেজেন্ট ইনডেফিনিট, am is are। এখানে কি বসাবো আমরা? ফুটবলের ভার্ব কি বসে? is না ফুটবলের ভার্ব কি বসে? ইজ নাকি আর? is না ইজ বসে। কি বসে? কারণ ফুটবল এক বচন আছে, ইজ, ফুটবল ইজ। হয়েছে? আমরা একটু মুছে ফেলতে পারি, তাই না? দেখো তাহলে আমাদের 2 নম্বর হলো আমরা মুছে ফেলবো। টেন্স হিসেবে সাহায্যকারী ভার্ব বসে আমরা বসিয়ে দিয়েছি। তারপরে 3 নম্বরে কি আছে? ভার্ব 3 কি বসবে? এই যে প্লে, প্লে এর ভার্ব 3 কি? plate প্লেট, 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 প্লেট। দিছি এই যে ভার্ব 3 বসিয়েছি। এখন কি আছে? প্রিপজিশন। প্রিপজিশন হিসেবে সাধারণত বাইকটা বসে 98% জায়গায়। আর 2টা জায়গা আছে যদি কোথাও নো থাকে, কে এন ডাবল নো, নো যদি কোথাও ভার্ব হয় তাহলে এখানে টু বসবে। কি বসবে? এই খেয়াল করো, কভার, সিও ভি আর কভার অথবা ফিল। এই কভার মানে ঢাকা, ফিল মানেও পরিপূর্ণ করা। এই টাইপের কোনো কাজ যদি পরিপূর্ণ বা ঢাকতে হয়, তরল জাতীয় পদার্থ বা গ্যাস জাতীয় পদার্থ যদি আসে তখন উইল বসে। কি বসে? উইল। আর বাকি জায়গায় সাধারণত চলে আসে কি? বাই। এখানে কি আসবে? বাই। ফুটবল ইজ প্লে বাই, দিলাম সেই প্রিপজিশন। তারপরে কি আছে? অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট কি আছে? I আই। প্যাসিভ বাক্যে কি হবে? অবজেক্ট। তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট কি? আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। আই এর অবজেক্টিভ ফর্ম কি? এখানে কেস জানতে হবে। আমরা কেস জানি 4 প্রকার, মেইন হচ্ছে 3 প্রকার। তার ভিতরে আছে নমিনেটিভ কেস, পসেসিভ কেস, অবজেক্টিভ কেস। তো নমিনেটিভ কেসে আছে আই, এর অবজেক্টে বসবে কি? মি। সেইগুলো আমরা একটু দেখি। কি থাকলে কি হবে? সাবজেক্ট কি থাকলে অবজেক্ট কি হবে? এটা আমরা এক নজর দেখে নেব। সবাই জানো তোমরা, আই থাকলে মি হবে, আর মি থাকলে আই হবে। উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ হবে, শি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, ইট থাকলে ইট হবে। আর কিছু কি আছে? নাউন থাকলে নাউন হবে। কোন নাম যদি বুঝায় নাম থেকে নাম, রহিম থেকে রহিম, রহিমের পরিবর্তন নেই। লাই, উই, দে, ইউ, শি, হার, ইট নাউন, এইগুলো এইভাবে পরিবর্তন হবে। এখানে আই আছে, এই আই থেকে মি হবে, এজন্য মি হইছে। ঠিক আছে? এখানে ফুটবল, ফুটবল কি? নাউন। ফুটবল কি? নাউন। তো নাউন তাহলে কি হয়? নাউন হয়। এজন্য ফুটবল ফুটবলই রয়ে গেছে, পরিবর্তন হয়নি। সবার তোলা শেষ? So dear students, giving you thanks. Today I am going to end my today's online class on voice sense part 1. In my next class I will discuss on voice sense part 2. Staying home, complete these rules starting again and again. I hope if you memorize and realize these rules, you will be able to answer voice sense. Thank you, dear students.